আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে অনার্স তৃতীয় বর্ষের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে গতদিন আমরা যোজ্যতা বন্ধন মতবাদ বা যোজনী বন্ধন মতবাদের যে কিছু সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতাগুলো আলোচনা করেছিলাম। পাশাপাশি হাইব্রিডাইজেশন বা সংকরণ এই বিষয়ের কেন আবির্ভাব ঘটলো সেই সংকরণ সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম। অর্থাৎ যোজ্যতা বন্ধনের সীমাবদ্ধতা থেকেই কিন্তু সংকরণের আবির্ভাব। ওকে, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংকরণ বা হাইব্রিডাইজেশন। ওকে, তাহলে হাইব্রিডাইজেশনের সংজ্ঞা বা সংকরণের সংজ্ঞাটা কেমন হতে পারে সেটা একটু আমরা প্রথমে দেখি। হাইব্রিডাইজেশনে কি বলা হয়েছে, যে প্রক্রিয়ায় কোনো পরমাণুতে বিদ্যমান ভিন্ন প্রকৃতির একাধিক পারমাণবিক অরবিটাল পরস্পর নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমসংখ্যক ও সমশক্তি সম্পন্ন একাধিক আণবিক অরবিটাল সৃষ্টি করে তাকে হাইব্রিডাইজেশন বা সংকরণ বলে এবং উৎপন্ন আণবিক অরবিটালকে হাইব্রিড অরবিটাল বলে। ফলে এই যে সংজ্ঞাটি আছে হাইব্রিডাইজেশন বা সংকরণের, কিন্তু সিম্পলি যদি আমরা বলি সেটি হচ্ছে সংকর বিষয়টি কিন্তু দুটি ভিন্ন জাতের বস্তুকে বা বিষয়কে মিশ্রিত করে নতুন এক জাত তৈরি করাই কিন্তু সংকরণ বা হাইব্রিডাইজেশন। তো এই পারমাণবিক যে সংকরণ বা সমযোজী বন্ধন গঠনের সময় এই সমযোজী অণুর কেন্দ্রীয় পরমাণুর যে সংকরণের কথা আমরা আলোচনা করি, সেখানে যে বিষয়গুলো উল্লেখ করা আছে দেখো, যে প্রক্রিয়া কোনো পরমাণুতে বিদ্যমান, অর্থাৎ একটা পরমাণুর মধ্যে ভিন্ন প্রকৃতির একাধিক পারমাণবিক অরবিটাল পরস্পরের সাথে নিবিড়ভাবে মিশ্রিত হয়। তার মানে কোনো একটি পরমাণুতে ভিন্ন প্রকৃতির, অর্থাৎ একই ধরনের পারমাণবিক অরবিটাল হওয়া যাবে না। আমরা কিন্তু অরবিটাল বলতে বুঝি বা পারমাণবিক অরবিটাল বলতে বুঝি কিন্তু এস, পি, ডি, এফ এগুলোকে। ফলে ধরো দুটি এস অরবিটাল কিন্তু একাধিক যেহেতু বলা হয়েছে, কমপক্ষে দুটি এস অরবিটাল কিন্তু মিশ্রিত হওয়া যাবে না, কারণ দুটি এস হলে কিন্তু সেগুলো একই প্রকৃতির হয়ে গেল। এস পি হয় তাহলে কিন্তু হবে, আবার দুইটি যদি পি বা তিনটি পি যদি চিন্তা করা যায় পারমাণবিক অরবিটাল তবু কিন্তু হবে না, অর্থাৎ ভিন্ন প্রকৃতির হতে হবে। তাহলে ভিন্ন প্রকৃতির একাধিক পারমাণবিক অরবিটাল মানে একের অধিক হতে হবে পারমাণবিক অরবিটাল পরস্পর নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমসংখ্যক, অর্থাৎ যতগুলো পারমাণবিক অরবিটাল পরস্পরের সঙ্গে মিশ্রিত হবে ততগুলো আণবিক অরবিটাল সৃষ্টি হবে বা সংকর অরবিটাল সৃষ্টি হবে বা হাইব্রিড অরবিটাল সৃষ্টি হবে। তাহলে সমসংখ্যক ও সমশক্তি সম্পন্ন। সমশক্তি সম্পন্ন কথাটা দ্বারা কি বোঝা যাচ্ছে, যে পারমাণবিক অরবিটালগুলোর শক্তি ভিন্ন হতে পারে। ধরো একটি এস অরবিটাল এবং একটি অরবিটাল পরস্পরের সঙ্গে মিশ্রিত হবে, এস অরবিটালের শক্তির চেয়ে কিন্তু পি পারমাণবিক অরবিটালের শক্তি কিন্তু বেশি। কিন্তু যখন এরা পরস্পরের সঙ্গে মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে যে সংকর অরবিটাল তৈরি করবে তাদের শক্তি কিন্তু সমান হবে। অর্থাৎ একটি এস একটি পির সঙ্গে মিশ্রিত হচ্ছে, তখন আমরা সংকরণের নাম বলবো এসপি সংকরণ। এসপি সংকরণ, যেহেতু দুটি ভিন্ন জাতের পারমাণবিক অরবিটাল মিশ্রিত হলো, এসপি সংকরণ। সংকরণের ফলে যে সংকর অরবিটাল তৈরি হয় তাদের সংখ্যা কেমন হয়, সমসংখ্যক, অর্থাৎ যতগুলো পারমাণবিক অরবিটাল মিশ্রিত হবে ততগুলো সংকর অরবিটাল তৈরি হবে। এখানে পারমাণবিক অরবিটাল মিশ্রিত হয়েছে দুইটি, একটি এস একটি পি, তাহলে এসপি সংকর অরবিটাল তৈরি হবে দুইটি, সমসংখ্যক হলো। এখন সমশক্তি সম্পন্ন, অর্থাৎ দুটি এসপি সংকর অরবিটালেরই শক্তি সমান। তাহলে সমসংখ্যক ও সমশক্তি সম্পন্ন একাধিক আণবিক অরবিটাল সৃষ্টি করে এই প্রক্রিয়াকে বলা হয় হাইব্রিডাইজেশন বা সংকরণ। উৎপন্ন নতুন জাতের অরবিটালকে আমরা বলবো হাইব্রিড অরবিটাল। ওকে, তাহলে সংকরণের সংজ্ঞা থেকে আমরা যে বিষয়টি বুঝলাম যে সংকরণ অবশ্যই একটা পরমাণুর ভিন্ন প্রকৃতির একাধিক পারমাণবিক অরবিটালের থাকে, অর্থাৎ কোনো পরমাণুর ভিন্ন প্রকৃতির পারমাণবিক অরবিটালগুলো পরস্পরের সঙ্গে মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে নতুন জাতের অরবিটাল তৈরি করবে, যে অরবিটালগুলোর শক্তি সমান হবে এবং তারা সংখ্যায় সমান হবে। সংখ্যায় সমান বলতে
যতগুলো পারমাণবিক অরবিটাল ওই সংকরণে অংশগ্রহণ করবে ঠিক ততগুলো সংকর অরবিটালও তৈরি হবে। ওকে, সংকরণের কিছু একটা প্রয়োগ এখানে দেওয়া আছে, দেখো যে সংকরণ প্রয়োগ করে অণুতে তাদের বন্ধন কোণ এবং অণুর সঠিক আকার ও আকৃতি নির্ণয় করা যায়। প্রয়োজনীয় যথাযথ শর্ত, সংকরণের শর্তগুলো কি কি? যে সংশ্লিষ্ট পারমাণবিক অরবিটাল সমূহ তথা যে কয়টি পারমাণবিক অরবিটাল সংকরণে অংশগ্রহণ করতে যাচ্ছে তা অবশ্যই প্রায় সমশক্তি সম্পন্ন হতে হবে, অর্থাৎ প্রায় সমশক্তি সম্পন্ন হতে হবে। যেমন এস এর চেয়ে পি শক্তি একটু বেশি, তারপর পির পরে পিচের ডির শক্তি একটু বেশি, তারপর ডির চেয়ে এফ এর শক্তি একটু বেশি। এমন কিন্তু হবে না যে এস এর সঙ্গে ডি মিশ্রিত হবে, এটা কিন্তু হবে না, এদের শক্তি কিন্তু অনেক পার্থক্য আছে, কিন্তু এস এর সঙ্গে পি মিশ্রিত হবে। আবার এস যদি পির সঙ্গে মিশ্রিত হতে পারে, পাশাপাশি সে ডির সঙ্গে মিশ্রিত হবে তখন। ওকে, প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটালগুলো সংকরণে অংশগ্রহণ করে। এরপর অংশগ্রহণকারী পারমাণবিক অরবিটাল ও সংকরণের ফলে উৎপন্ন সংকর অরবিটালের সংখ্যা পরস্পর সমান হবে। যেমন একটি এস যদি 3টি পি অরবিটালের সঙ্গে মিশ্রিত হয় তাহলে সেই সংকরণটার নাম sp3 সংকরণ। যেহেতু একটি এস 3টি পির সঙ্গে মিশ্রিত হলো, অর্থাৎ 4টি পারমাণবিক অরবিটাল সংকরণে অংশগ্রহণ করলো, সেজন্য সংকর অরবিটাল তৈরি হবে 4টি। ওকে, তারপর শর্ত কি? বিচ্ছিন্ন একক পরমাণু বা কোনো অণু বা আয়নের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের 2 বা ততোধিক ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালের মধ্যে সংকরণ ঘটে। তার মানে একটা বিচ্ছিন্ন একক পরমাণু হতে হবে, অথবা কোন একটা অণু বা আয়নের কেন্দ্রীয় পরমাণু, বিশেষ করে তাদের যোজ্যতা স্তরের যে 2 বা ততোধিক যে ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল গুলো থাকবে, পারমাণবিক অরবিটাল গুলো, তাদের মধ্যেই সংকরণ ঘটে। এরপর সংকরণের প্রধান বৈশিষ্ট্য সমূহ আমরা দেখি। সংকর অরবিটাল গুলো সমশক্তি সম্পন্ন হয় এবং সমধর্ম বিশিষ্ট হয়, অর্থাৎ সংকর অরবিটাল সবার বিকর্ষণ করার ক্ষমতা পরস্পরকে সমান হয়, তাদের দিক নির্দেশন ধর্ম একই রকম হয়। এরা নির্দিষ্ট দিক ধর্ম বিশিষ্ট হয়ে থাকে। যেমন এসপি সংকরণ যখন হয়, দুটি এসপি সংকর অরবিটাল তৈরি হয়, তা পরস্পর থেকে বিপরীত দিকে থাকে, অর্থাৎ তাদের একটা নির্দিষ্ট দিক আছে, পরস্পর থেকে বিপরীত দিকে থাকবে। এজন্য এসপি সংকরণ যেসব অণুতে ঘটে তাদের আকৃতি সাধারণত সরল রৈখিক হয়। ওকে, এরপর কি? সংশ্লিষ্ট পারমাণবিক অরবিটাল সমূহ থেকে সৃষ্ট পারমাণবিক সংকর অরবিটাল সমূহকে আণবিক অরবিটালও বলা হয়। ওকে, আমরা জানি পারমাণবিক অরবিটালের তুলনায় আণবিক অরবিটাল বড়, অর্থাৎ এরা তুলনামূলকভাবে প্রসারিত হয়, ফলে এদের মধ্যে মাধ্যমে সৃষ্ট সমজীব বন্ধন বেশি সুস্থিত হয়। তাহলে একটি এস অরবিটাল এরম বৃত্তাকার, একটি পি অরবিটাল এরম ডাম্বেল শেপ, তাহলে একটি এস এবং একটি পি অরবিটাল যদি পরস্পরের সঙ্গে মিশ্রিত হয়, মিশ্রিত হলে কি উৎপন্ন হবে? sp সংকর অরবিটাল। সেগুলো একটু আকারে একটু প্রসারিত অবস্থায় থাকে, এস এবং পির চেয়ে তুলনামূলক আকারে একটু প্রসারিত থাকে। তাহলে এদিকে একটা sp সংকর অরবিটাল, এদিকে একটা sp সংকর অরবিটাল, এরা একটু আকারে প্রসারিত থাকে বেশি। এজন্য পারমাণবিক অরবিটালের চেয়ে যদি সংকর অরবিটাল দিয়ে কোনো সমজীব বন্ধন গঠিত হয়, তবে সেই সমজীব বন্ধনটি বেশি সুস্থিতিশীল হয়। ওকে, এরপর কি? সংকর অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। যেমন পারমাণবিক অরবিটালেও হুন্ডে নীতি অনুযায়ী সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, একইভাবে সংকর অরবিটালেও সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। মানে সংকর অরবিটাল হুন্ডে নীতি মেনে চলে। ওকে, এরপর সংকর অরবিটাল গুলো কেমন হতে পারে? sp3, sp2, sp, sp2d, sp3d, বিভিন্ন ধরনের সংকরণ আছে আর কি, সংকর অরবিটাল আছে। ওকে, এখন আমরা দেখব সংকরণের শ্রেণীবিন্যাস। অনেক ধরনের সংকরণ আছে, তবে তোমাদের যে বিষয়গুলো, যে সংকরণগুলো মোটামুটি জানতে হবে, সেগুলো হচ্ছে sp সংকরণ, sp2 সংকরণ, sp3 সংকরণ, এরপর sp2d সংকরণ, এরপর sp3d সংকরণ,
এরপর sp3d2 সংকরণ এবং sp3d3 সংকরণ। এই সংকরণগুলো তোমাদের মোটামুটি শিখতে হবে। দেখো, সংকরণে যাওয়ার আগে একটা বিষয় বলি, sp সংকরণ দেখলেই বুঝবো আমরা একটি s এবং একটি p অরবিটাল মিশ্রিত হয়েছে। sp সংকরণে তাহলে একটি s দুইটি p পারমাণবিক একটি p পারমাণবিক অরবিটাল সংকরণে অংশগ্রহণ করেছে। এজন্য সেই সংকরণটার নাম হচ্ছে sp সংকরণ। এবং sp সংকরণ হলে সংকর অরবিটাল কয়টি তৈরি হবে? দুইটি। কারণ আমরা একটু আগে কি দেখলাম, সংকরণে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে ততগুলো সংকর অরবিটাল তৈরি হয়। তাহলে sp সংকরণে যেহেতু দুইটি পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করেছে, সেজন্য সেখানে সংকর অরবিটাল সৃষ্টি হবে দুইটি। সেই সংকর অরবিটালগুলোকে আমরা বলবো sp সংকর অরবিটাল। sp2 তে কি হবে? একটি s দুইটি p, এজন্য সেই সংকরণের নাম sp2। এবং sp2 সংকরণে পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করেছে কয়টি? মোট তিনটি। একটি s দুইটি p, সেজন্য সংকর অরবিটাল তৈরি হবে তিনটি। একইভাবে sp3 সংকরণে সংকর অরবিটাল তৈরি হবে চারটি। sp2d সংকরণে সংকর অরবিটাল তৈরি হবে চারটি। sp3d তে সংকর অরবিটাল তৈরি হবে পাঁচটি। sp3d2 তে 6টি এবং sp3d3 সংকরণে সংকর অরবিটাল তৈরি হবে 7টি। ওকে, এখন আসা যাক ধারাবাহিকভাবে আমরা এই প্রতিটি সংকরণ নিয়ে একটু আলোচনা করব। sp সংকরণ, প্রথমে আসি sp সংকরণ। sp সংকরণ যখনই আসলো আমরা দেখেই বুঝতে পারছি যে অণুর কেন্দ্রীয় পরমাণুর sp সংকরণ ঘটবে, অবশ্যই সেই পরমাণুর সেই পরমাণুর বহিস্থ স্তরে একটি s এবং একটি p অরবিটাল পরস্পরের সঙ্গে মিশ্রিত হবে। যেমন বেরিলিয়াম ডাইফ্লোরাইড যৌগটি আছে, এই যৌগের কেন্দ্র পরমাণুকে বেরিলিয়াম। এই যৌগটিতে কেন্দ্র পরমাণু বেরিলিয়ামের sp সংকরণ ঘটেছে। সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? আগে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 এবং 2p তে কোনো ইলেকট্রন নেই। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে বেরিলিয়ামের বহিস্থ স্তর দ্বিতীয় এবং সেই বহিস্থ দ্বিতীয় শক্তি স্তরে কোনো বিজোড় ইলেকট্রন নেই। এবং যদি বিজোড় ইলেকট্রন না থাকে তাহলে কিন্তু সেই অধাতব পরমাণু কিন্তু সমযোজী বন্ধন গ্রহণ করে না। তাহলে কি অবস্থায় যেতে হবে? উত্তেজিত অবস্থায়, এক্সাইটেড স্টেটে বেরিলিয়ামের দ্বিতীয় শক্তি স্তরের s যে উপশক্তি স্তর আছে, s থেকে একটা ইলেকট্রন জাম্প করে 2p তে চলে যাবে। 2px এ অথবা 2py এ অথবা 2pz এ, ধরে নিলাম 2px এ গেল। এখন থেকে কি বোঝা যাচ্ছে? উত্তেজিত অবস্থায় বেরিলিয়ামের বহিস্থ শক্তি স্তরে দুটি বিজোড় ইলেকট্রন আছে, যে দুটি বিজোড় ইলেকট্রন দিয়ে বেরিলিয়াম পরমাণু দুটি সমযোজী বন্ধন গঠন করতে পারবে। সেই সমযোজী বন্ধন গ্রহণ করার আগে কি হবে? এই 2s এবং এই 2px অরবিটাল পরস্পর সঙ্গে মিশ্রিত হবে। এখানে মিশ্রিত হলো কি? s এবং p পারমাণবিক অরবিটাল। তাহলে সেই সংকরণটার নাম হবে sp সংকরণ। এবং sp সংকরণে সংকর অরবিটাল তৈরি হবে কয়টি? দুটি। আমরা যদি psi দ্বারা সংকর অরবিটাল মিন করি, psi1 এবং psi2, এই দুটি sp সংকর অরবিটালের কিন্তু শক্তি সমান, কারণ আমরা দেখেছি সংকর অরবিটাল শক্তি সমান হয়। ইলেকট্রন কয়টি? 1 2, সেজন্য এদের সবার সমানভাবে ভাগ হবে। বেরিলিয়ামের sp সংকরণ হওয়ার পর যে দুটি sp সংকর অরবিটাল তৈরি হলো, সেই দুটি sp সংকর অরবিটালের শক্তি সমান এবং তাদের একটি করে বিজোড় ইলেকট্রন আছে। মানে বেরিলিয়াম তার দুটি sp সংকর অরবিটাল দিয়ে দুটি সমযোজী বন্ধন গ্রহণ করতে পারবে। কার সঙ্গে গ্রহণ করবে? ক্লোরিনের সঙ্গে। কথা হচ্ছে, আমরা জানি সমযোজী বন্ধন গঠনের সময় অরবিটালের অধিক্রমণ হয়।
এখন বেরিলিয়ামের sp সংকর অরবিটাল ফ্লোরিনের কোন অরবিটালের সঙ্গে অতিক্রমণ করবে সেটা একটু আমরা দেখি। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যাও 9। আমরা যদি ভেঙে লিখি 1s2 2s2 2p5 হবে। 2p5 কে যদি আমরা ভেঙে লিখি 2px 2py এবং 2pz হবে। 2px এ দুইটি, 2py এ দুইটি এবং 2pz এ একটি। তাহলে ফ্লোরিন কিন্তু তার বহিস্থ দ্বিতীয় শক্তি স্তরের pz যে অরবিটালটি আছে এই pz পারমাণবিক অরবিটাল দিয়ে কিন্তু sp সংকর অরবিটালের সঙ্গে অতিক্রমণ করতে পারবে। একটা ফ্লোরিন একটা বিজ ইলেকট্রন আছে, তাহলে সেই পারমাণবিক p অরবিটালটি দিয়ে সে অতিক্রমণ করবে। তাহলে sp সংকর অরবিটাল দুইটি, সংকর অরবিটাল গুলো সরি এটা লিখতে একটু ভুল হয়ে গেল। আমি এখানে যদি লিখতে চাই তাহলে এভাবে sp সংকর অরবিটাল, এভাবে একটা sp সংকর অরবিটাল, দুটি sp সংকর অরবিটাল বেরিলিয়াম এ আছে। একটা ডাম্বেল থাকে, তার মাঝে একটু ছোট করে দেখানো হয় আর কি, সংকর অরবিটাল বোঝানোর জন্য, একটু ভিন্নতা বোঝানোর জন্য। তাহলে দুটি ফ্লোরিন, তাহলে একটি ফ্লোরিনের pz পারমাণবিক অরবিটাল এই sp সংকর অরবিটালের সঙ্গে অতিক্রমণ করবে। এই যে এই জায়গাটাতে অতিক্রমণ হলো, এই পজিশনটাতে। অপরদিকে অপর একটি ফ্লোরিনের sp সংকর অরবিটাল বেরিলিয়ামের অপর একটি sp সংকর অরবিটালের সঙ্গে ফ্লোরিনের pz অরবিটাল অতিক্রমণ হলো। তাহলে sp সংকর অরবিটালের সঙ্গে অতিক্রমণ হলো কার? ফ্লোরিনের p অরবিটালের। এদিকেও sp সংকর অরবিটালের সঙ্গে অতিক্রমণ হলো কার? ফ্লোরিনের p অরবিটালের। তাহলে এটা হচ্ছে বেরিলিয়াম পরমাণু, এদিকে একটা মুখোমুখি অতিক্রমণ হয়েছে সেজন্য সিগমা সমযোজী বন্ধন, এদিকে একটি মুখোমুখি অতিক্রমণ হয়েছে সিগমা সমযোজী বন্ধন। তাহলে বেরিলিয়াম ডাইফ্লোরাইডের গঠনটা কি রকম দেখা যাচ্ছে? সরল রৈখিক, এবং সরল রৈখিক হলে এদের বন্ধন কোণ 100, যেহেতু পরস্পরের বিপরীত 180 ডিগ্রি হবে, কিন্তু 180 ডিগ্রি। এখন কথা হচ্ছে sp সংকর হলে অণুর আকৃতি কেন সরলরৈখিক হয় এবং বন্ধন কোণ কেন 180 ডিগ্রি হয় সেটি একটু জানবো আমরা। একটি বিষয় মনে রাখবে, যেহেতু সংকর অরবিটাল গুলোর শক্তি সমান সেজন্য এরা পরস্পরকে বিকর্ষণ করতে পারে, কারণ সংকর অরবিটালে ইলেকট্রন থাকে। এখন কোন একটি পরমাণুতে যখন সংকরণ ঘটবে এবং সেই পরমাণু যখন এই সংকর অরবিটাল গুলো দিয়ে অণু গঠন করবে, অণু গঠনের সময় ওই সংকর অরবিটাল গুলো পরস্পর থেকে এমন দূরত্বে অবস্থান করে যাতে করে তাদের নিজেদের মধ্যকার বিকর্ষণের পরিমাণ সবচেয়ে কম হয়। এই কথাটি আমি আবারও বলছি, এটা ভালোভাবে মনে রাখতে হবে যে কোন একটি কেন্দ্রীয় পরমাণু বা কোনো পরমাণু যখন তার পারমাণবিক অরবিটাল দ্বারা সৃষ্ট সংকর অরবিটালের মাধ্যমে বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে, তখন সংকর অরবিটাল গুলোর শক্তি সমান হওয়ার কারণে তারা পরস্পর থেকে এমন দূরত্বে অবস্থান করবে যাতে করে বিকর্ষণের পরিমাণ সবচেয়ে কম হয়। যেহেতু সংকর অরবিটাল গুলো পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু ওই পরমাণু সংকর অরবিটাল গুলো দিয়ে যখন আমি বন্ধন গঠন করতে চাবো, তাহলে অবশ্যই আমি এমন দূরত্বে তাদেরকে রাখবো যাতে করে তাদের মধ্যে বিকর্ষণ কম হয়, কারণ তাদের মধ্যে যদি বিকর্ষণ বেশি ঘটে তাহলে তাদের দ্বারা সৃষ্ট বন্ধন তো আর স্থিতিশীল হবে না। ব্যাপারটা কেমন? ধরো দুটি sp সংকর অরবিটালকে আমি এইভাবে রাখলাম, তাহলে এটা পরস্পরকে যেমন কাছে আছে, পরস্পরকে যেমন বিকর্ষণ করবে। আমি যদি এদেরকে যদি একটু দূরে রাখি, এখানে তাদের পরস্পর বিকর্ষণ কিন্তু একটু কম হবে। আরো যদি পরস্পর থেকে একবারে বিপরীত দিকে রাখি, তাহলে কিন্তু এদের মধ্যকার বিকর্ষণ সবচেয়ে কম হবে। তাহলে আমরা কিন্তু জানি যে কোনো একটা দুটি বস্তু যদি পরস্পর বিপরীত দিকে যেতে থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে কখনো সংঘর্ষ হবে না। তার মানে দুটি sp সংকর অরবিটালকে আমাদের এমন ভাবে রাখতে হবে যাতে করে তাদের মধ্যকার বিকর্ষণের পরিমাণ, তারা তো বিকর্ষণ করবেই, কিন্তু তাদের মধ্যে বিকর্ষণের পরিমাণ যাতে সবচেয়ে কম হয়। কেন এটা আমরা করব বা কেন এটা হয় অণুতে? কারণ সংকর অরবিটাল গুলোর মধ্যে বিকর্ষণ যদি বেশি ঘটে
তাহলে সেই সংকর অরবিটাল দিয়ে যদি বন্ধন গঠিত হয়, সেই বন্ধন তো খুব সহজে ভেঙে যাবে, অর্থাৎ অণুটি তো স্থিতিশীল হবে না। সেজন্য সংকরণে যে সংকর অরবিটালগুলো তৈরি হয় তারা পরস্পর থেকে এমন দূরত্বে অবস্থান করে যাতে করে বিকর্ষণের পরিমাণ সবচেয়ে কম হয়। এখন আসা যাক, যেহেতু sp সংকরণে দুটি সংকর অরবিটাল তৈরি হয়, সেই জন্য তারা পরস্পর থেকে বিপরীত দিকে থাকলে তাদের মধ্যকার বিকর্ষণের পরিমাণ সবচেয়ে কম হয়। ফলে তাদের পুনরাকৃতি হয় লিনিয়ার বা সরলরৈখিক এবং বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। আরো কিছু অণুতে sp সংকরণ হয়, আমরা আগামী দিনে ইনশাআল্লাহ দেখব। যেমন কার্বন ডাই অক্সাইড অণুতে sp সংকরণ হয়, তারপর ইথাইন বা অ্যাসিটিলিন অণুতে sp সংকরণ ঘটে। অনেক অণু আছে যেখানে sp সংকরণ ঘটে। আগামী দিন আমরা আরো একটি উদাহরণ নিয়ে স্টাডি করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা একটি যৌগকে দেখলে কিভাবে বুঝবো যে সেখানে sp সংকরণ হয়েছে বা sp2 হয়েছে বা sp3 হয়েছে, এটা আমরা একটা শর্টকাট ফর্মুলা আছে, এটা আগামী দিন শিখবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আমরা সুস্থ থেকো, নিরাপদে থাকবো। ধন্যবাদ সবাইকে।